মর্নিং এভরিওয়ান, একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকালে কেমন আছো? এখন বাজে প্রায় সকাল ওই 9টা মতো। ঘুম থেকে উঠে আজকে একবারে ফ্রেশ হয়েই তোমাদের সামনে আসলাম। এখন হচ্ছে বেদকে রেডি করাবো। ও কিন্তু জেগে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। কিন্তু আমি ঘুম থেকে উঠে বিছানাটা আজকে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে তারপরেই ভাবলাম একবারে ওকে ধরি, কারণ ওকে নিয়ে বসলে তো অনেকক্ষণ টাইম লাগে। তো এখন ওকে সমস্ত মুখ টুক পরিষ্কার করে মুছিয়ে ডাইপার চেঞ্জ করিয়ে সব কিছু করে ওষুধ খাইয়ে ওকে ফ্রেশ করাবো। তাহলে চলো ওগুলো করাই, তারপর তোমাদের সামনে আসছি আবার। এদিকে আজকে কিন্তু ব্রেকফাস্টে আজকে রুটি হবে না, আজকে মা বানাচ্ছে ওটসের খিচুড়ি। মানে খিচুড়ি ঠিক নয়, ঝরঝরে করে পোলাও মতো বানাচ্ছে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, মার এখানে বানানো প্রায় হয়ে গেছে। সমস্ত রকম ভেজিটেবলস দিয়ে মা এটা বানায়, ভীষণ ভালো লাগে খেতে। দেখো, এটা এখন জলটা পুরো শুকিয়ে যাবে, দিয়ে একদম ঝরঝরে হবে আজকে এটা খেতে যেরকম টেস্টি হয় সেরকম কিন্তু হেলদিও। দেখো এখন এখানে সব নিয়ে নিয়েছি, এবার হচ্ছে গিয়ে বেদকে ফ্রেশ করিয়ে দেব। দেখো ওকে কিন্তু আমার ফ্রেশ করানো হয়ে গেছে, আর এদিকে মার ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে আমাকে। তবে মহারাজ এখনো ঘুমোননি, সেই কারণে ওকে কোলে নিয়েই আমি কিন্তু ব্রেকফাস্টটা করে নেব। বানিয়েছিল হচ্ছে ওটসের পোলাও, আর এত খেতে ভালো লাগছিল, ভীষণই খেতে কিন্তু সুন্দর লাগছিল। আমি আর বেদ দুজনে মিলে রোদে বসেছি। এখানে উঠোনে এত সুন্দর রোদ এসেছে, মানে ওকে নার্সিংহোম থেকে বাড়ি নিয়ে আসার পর একদমই রোদ পাইনি, ওকে একটু রোদেও দিতে পারিনি। খুব ভালো লাগছে আজকে এই রোদটা। আর বাচ্চাদের তো ঠান্ডায় ভীষণ কষ্ট হয়, একটু রোদ শরীরে লাগলে ওদের শরীরটাও গরম হবে। তারপরে আবার ওকে স্নান করানো হবে, ও দিম্মা স্নান করিয়ে দেবে। তা খানিকক্ষণ একটু রোদে বসে নি, তারপরে আবার স্নান হবে ওর। এদিকে কিন্তু মা আবার বাড়ির ওপর থেকে এই মাছ বাজারগুলো করে রাখলো রান্নার জন্য। এখন হচ্ছে স্নান করে উঠেছি সবে, আর সঙ্গে সঙ্গে পার্সেল চলে এসেছে। এ দেখো, ওর বাবা শোনার জন্য একটা অর্ডার করেছিল, মনে হয় সোয়েটারের সেট হবে। চলো আমি খুলছি, দিয়ে তোমাদেরকেও দেখাচ্ছি। চলো দেখে দেখে এসেছে। দারুণ এসেছে। দেখো এরকম একটা জামা আছে, উপরে সেটটা হচ্ছে এটা হচ্ছে প্যান্ট। এই আর একটা আছে সেট, এই আর একটা রয়েছে প্যান্টের সেট। এই দেখো, এই একটা জামার সেট আছে, আর এই একটা জামার সেট আছে। তিনটে সেটটি কিন্তু ভীষণ সুন্দর, দারুণ এসছে। এগুলোকে ওয়াশ করতে হবে, তারপর ওকে ইউজ করাবো। স্নান করার পর এখন হচ্ছে আমি ফ্রেশ হয়ে নেব। আর তোমাদের মধ্যে দুজন আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছো, দিদিভাই তোমার বেবি বয় হওয়ার সিমটমসগুলো আলোচনা করো। তো ক্যাপশন দেখে বুঝতেই পেরেছো আজকে কি নিয়ে ভিডিওটা আসবে। চলো আজকের ভিডিওতে এটাই শুরু করি, প্রেগনেন্সির শুরু থেকে শেষ পর্যন্ত আমার কি কি সিমটমস ছিল, আর সেটা থেকে তোমরাই সিদ্ধান্ত নেবে যে আমার বেবি বয় হওয়ার সিমটমস ছিল নাকি বেবি গার্ল হওয়ার। তো আমাদের মধ্যে যারা যারা নতুন মা হব তাদের মধ্যে সবার মধ্যেই খুব একটা কৌতূহল কাজ করে যে আমাদের বেবি বয় হবে না বেবি গার্ল হবে। এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তবে জানো তো, এই কৌতূহলটা কিন্তু আমার মধ্যেও কাজ করতো। আমিও আমার কাছের মানুষদের থেকে শুনতাম, প্লাস ইউটিউবে অনেক ভিডিও সার্চ করতাম যে এই সমস্ত জিনিসগুলো কি সত্যিই হয় নাকি। আর আজ তো আমি নিজেই প্রমাণ যে আমার ক্ষেত্রে কি হয়েছে। দিনে দাঁড়িয়ে সমস্তটা কিন্তু মেলে না। তো আমি আমার সিমটমসগুলো যদি তোমাদেরকে বলি, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কেন আমি এই কথাটা বলছি। এই ধরো, যখন আমি কনসিভ করলাম তার পরের যে মাসগুলো, মানে প্রথম 3 মাসে আমার কিন্তু একদমই বমি হয়নি। আমি শুনেছি ছেলে হলে নাকি তাদের মায়ের অনেক বমি হয়, তারা খেতে দিতে পারে না, কিন্তু আমার কিন্তু বমির সমস্যা একদমই ছিল না। আমার সমস্যা ছিল অ্যাসিডিটির। মানে প্রথম 3 মাস আমার প্রচণ্ড অ্যাসিডিটি হয়েছে। 3 মাস বললে ভুল হবে, 4-5 মাস অবধি আমি যাই খেতাম আমার পেট প্রচণ্ড ফুলে থাকতো, অস্বস্তি হতো। একবার খেলে আমি কিন্তু সারাদিনে আর একদমই খেতে পারতাম না, আমার পেটে ব্যথা করতো। আর হাতে গুনে 2-3 থেকে 3 দিন হয়তো আমি বমি করে দিয়েছি, আর সেটা কিন্তু ওই পেট ফোলার থেকেই। তাহলে তোমরা বুঝতেই পারলে
এই সিমটমসটা কিন্তু আমার ক্ষেত্রে একদম মেলেনি। তারপরে বলি তোমাদের মর্নিং সিকনেসের কথা। পুরো প্রেগনেন্সিতে কিন্তু আমি ভীষণ পরিমাণ অ্যাক্টিভ ছিলাম। নিজেকে দিয়ে আমি নিজের ক্ষেত্রে বলে বলছি না, আমি কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্টিভ ছিলাম। প্রেগনেন্সির আগে হয়তো কোনো কিছু ব্যাপারে আমার ভীষণ পরিমাণে লেজিনেস আসতো। তো আজকে দেখিয়ে দিই মা কি কি রান্না করেছে, তোমাদের সাথে শেয়ার করে দিই। আজকে তো আগে তোমাদের দেখানোও হয়নি যে মা কি কি রান্না করেছে আজকে। আজকে একদম সিম্পল মেনু রান্না হয়েছে। আর আমি স্নান ধান করে চলে এসেছি, বেদকে ফিট করিয়ে দিয়েছি, এখনো ঘুমোয়নি, জেগেই রয়েছে। তো এখন আমরা খেয়ে নেব, দেখি চেষ্টা করি খেয়ে নেওয়া যায় কিনা। তো চলো তোমার। কিন্তু প্রেগনেন্সির পর আমার কোনো রকম মর্নিং সিকনেস কিন্তু ছিল না। সারাদিনই বেশ অ্যাক্টিভলি আমার কাজ করতে ভালো লাগতো। যদি শরীর দিত, শরীর ভালো থাকলে তো ভালোই লাগতো। আমি শুনেছি প্রেগনেন্সিতে কিন্তু মুড সুইং হয় ছেলে মেয়ে হওয়ার ওপর ডিপেন্ড করে, তবে আমার কিন্তু মুড সুইং একদমই হয়নি, এটা আমি তোমাদের বলতে পারি। এবার তোমরাই সেটার ডিসিশন নাও যে বেবি বয় হলে কি মুড সুইং হয় বা বেবি গার্ল হওয়ার সাথে কি সম্পর্ক আছে। আমার কিন্তু একদমই মুড সুইং ছিল না। তারপরে ধরো বেবি বাম্প থেকে কিন্তু বোঝা যায় যে ছেলে না মেয়ে। তবে এই ব্যাপারটা কিন্তু আমার ক্ষেত্রে মিলে গেছিলো। আমার বেবি বাম্পটা কিন্তু একটু লম্বা ধরনের ছিল আর নিচের দিকেই ছিল আমার বেবি বাম্প। মানে আমার কিন্তু তলপেট প্রথম থেকেই ভারী লাগতো, আর আমার কোমর বা মাজার পোর্শন থেকে কিন্তু পেটটা হয়নি। তাই অনেকেই এটা বলতো যে ওর যেহেতু মাজা হয়নি বা কোমর হয়নি, তোর শুধুমাত্র সামনের দিকেই পেট হয়েছে, সেই কারণে ছেলে হবার সম্ভাবনা কিন্তু বেশি। তো এই একটা প্রেডিকশন কিন্তু আমার ক্ষেত্রে মিলে গেছিলো। যেটা বলবো, বেবি বয় হওয়ার সিমটমস হিসেবে তোমরা অনেকেই জানো যে নাভির আকার কিন্তু কথা বলে। তো আমারও যখন প্রেগনেন্সিতে ছিলাম আমিও এটা শুনেছিলাম যে নাভি যদি বাইরে বেরিয়ে ঘোমটার মতো দেখতে হয় তবে নাকি তাদের বেবি বয় হয়, আর নাভি যদি ভেতরে থাকে তাদের নাকি বেবি গার্ল হয়। তবে এটাও কিন্তু আমার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। আমার কিন্তু নাভি ভেতরেই ছিল, নাভি একদমই বাইরে বেরোয়নি। তাই এইটাও বলতে পারো আমার জন্য কিন্তু একদমই মেলেনি। কথায় বলে মেয়ের মা সুন্দরী আর ছেলের মা বান্দরী, মানে ছেলে পেটে থাকলে নাকি মেয়ের মা দেখতে খারাপ হয়ে যায়। তবে আমার ক্ষেত্রে কিন্তু সেরকম একদমই হয়নি। তাই আমি বলতে পারো প্রেগনেন্সিতে কিন্তু অনেকটা গ্লো করেছি, অনেকটা গোলুমলুও হয়ে গেছিলাম, আর সবাই বলতো আমি নাকি দেখতে সুন্দর হয়ে গেছি। তাই এই জিনিস যে লক্ষণের কথা বলবো সেটা হচ্ছে চুল। আমার কিন্তু প্রেগনেন্সিতে একদমই চুল পড়ার সমস্যা বন্ধ হয়ে গেছিলো। প্রেগনেন্সির আগে আমার প্রচণ্ড চুল ঝরতো, চুল উঠতো, কিন্তু প্রেগনেন্সিতে কিন্তু আমার চুলে গ্লো এসে গেছিলো। চুল পড়া ঝরা সবটাই কিন্তু বন্ধ হয়ে গেছিলো। বেবি পেটে থাকতে যদি প্ল্যাসেন্টার পজিশন অ্যান্টেরিয়র হয় তাহলে সেক্ষেত্রে মেয়ে হওয়ার সম্ভাবনা থাকে, আর যদি পোস্টেরিয়র প্ল্যাসেন্টা থাকে তাহলে নাকি বেবি বয় হওয়ার চান্সই বেশি থাকে। তো আমি কিন্তু ভাবতাম যে আমার হয়তো মেয়েই হবে, কারণ আমার প্ল্যাসেন্টা পজিশন ছিল অ্যান্টেরিয়র, কিন্তু সেই ধারণাও ভুল প্রমাণিত হয়ে গেছে, আমার কিন্তু বেবি বয় হয়েছে। তার মানে প্ল্যাসেন্টার পজিশনের ওপর কখনোই ডিপেন্ড করে না যে তোমার বয় বেবি হবে না গার্ল বেবি হবে। আমি অনেকের ক্ষেত্রে শুনেছি যে বয় বেবি পেটে থাকলে নাকি তাদের ঘাড় দিয়ে একটা কালো স্পট পড়ে যায়, গলায় দাগ হয়, কিংবা অনেকের চুলকুনি এবং পা ফোলার মতো সমস্যা হয়। আমার কিন্তু সেরকম কোনো সমস্যাই হয়নি। আমার গলায় ঘাড়ে কোনো রকম কালো স্পট পড়েনি, আমার চুলকুনির কোনো রকম সমস্যা ছিল না, কিংবা আমার কিন্তু পাও ফোলেনি। তাই তোমরা বলতে পারো এই সমস্ত বেবি বয় হওয়ার সিমটমসগুলো কিন্তু আমার ক্ষেত্রে একদমই মেলেনি। আবার শেষে বলবো একটা মেন সিমটমস, সেটা হচ্ছে ইউএসজি রিপোর্টে বেবির হার্টবিট দেখে নাকি বোঝা যায় যদি 140-এর কাছাকাছি হার্টবিট থাকে তাহলে বেবি বয় হয়, আর যদি বেশি হার্টবিট থাকে তাহলে নাকি বেবি গার্ল হয়। আমার কিন্তু প্রথম থেকেই বেবির হার্টবিট ছিল 150 থেকে 60-এর মধ্যে, কোনো সময় 160-এর ওপরেও চলে গিয়েছিল। তাহলে বেবি বয় হওয়ার এই সিমটমসটাও কিন্তু আমার ক্ষেত্রে একদমই মিলল না। বা শেষে তোমাদের একটাই কথা বলবো, কৌতূহল তো অবশ্যই থাকে, কিন্তু বেবি বয় হবে কি বেবি গার্ল হবে সেটা না ভেবে একটা সুস্থ সন্তান হয় সেটাই ঈশ্বরের কাছে কামনা করা উচিত। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই রাখলাম, পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে।